প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রথম বর্ষের সাথে তৃতীয় ক্লাস। আমরা গত ক্লাসে সোনার তরী কবিতার প্রাথমিক আলোচনাগুলো করেছিলাম। আজকের ক্লাসে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করছি। আমি আশা করব তোমরা যারা ক্লাস করতে বসেছ সবাই বই এবং খাতা কলম নিয়ে বসলে খুব ভালো হয়। স্বাভাবিক পরিস্থিতি হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য সহকারে এভাবেই ক্লাস কার্যক্রম পরিচালনাও করতে হবে আর তোমাদেরকে ক্লাসও করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে এই মুহূর্তে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো বোর্ডে দেখতে পাচ্ছি, আমি এগুলোকে একটু বিশ্লেষণ করছি তোমাদের সামনে। প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলোতে যাই। সোনার তরী কোন ধরনের কবিতা? এটি রূপক কবিতা। সোনার তরী কোন ছন্দে রচিত? কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতার ছন্দমাত্রা উল্লেখ করো। এই জাতীয় প্রশ্ন আসলে আমরা লিখব যে কবিতাটি ৮ মাত্রার পূর্ণমাত্রা এবং অপূর্ণ পর্ব হচ্ছে ৫ মাত্রার, অর্থাৎ ৮ যোগ ৫ এই মাত্রায় বিন্যস্ত। ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? আমরা এটা প্রথম ক্লাসে বলেছিলাম, এখানে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আমি আবারও উল্লেখ করেছি, সেটা হচ্ছে ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ। আমরা এরপরে প্রশ্ন যাচ্ছি, খড় পরশা শব্দের অর্থ কি? খড় পরশা শব্দের অর্থ হচ্ছে শানিত বা ধারালো বর্ষা। ৬ ক্ষুরধারা শব্দের অর্থ কি? ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত, এটাকে বলা হচ্ছে ক্ষুরধারা। সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। গাছপালার ছায়ার রং কালচে রং বলতে যে বিষয়টি বোঝানো হয়েছে বা যে শব্দটি দ্বারা বোঝানো হয়েছে, প্রশ্নে আবারও বলছি, গাছপালার ছায়ার কালচে রং বোঝানো হয়েছে কোন শব্দটি দ্বারা? তরু ছায়া মসি, বইয়ের মধ্যে পাবে তরু ছায়া মসি, এই শব্দটি দ্বারা দিগন্তের ওপারে গাছপালার ছায়ার যে কালচে রং বেষ্টিত সেটা বোঝানো হয়েছে। আমরা আরেকটি জ্ঞানমূলক প্রশ্ন যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ওনার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। আরেকটা প্রশ্ন ১০ নম্বরে, শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত বা সবচেয়ে পঠিত বলা চলে একটা উপন্যাস। আমরা এরপরে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল প্রাইজ পান? এটা হচ্ছে গীতাঞ্জলি মহাকাব্য। তারপরের প্রশ্ন, বাংলা ছোট গল্পের জনক কে? জ্ঞানমূলক এভাবে প্রশ্ন থাকতে পারে। আমরা বাংলা ছোট গল্পের জনক জানি হচ্ছে কে, রবীন্দ্রনাথ ঠাকুর। আর এরপরে প্রশ্নটি হচ্ছে সংস অফারিং সে কোন গ্রন্থের ইংরেজি নাম? এটা মূলত গীতাঞ্জলি গ্রন্থটির ইংরেজি নাম হচ্ছে কি সংস অফারিং। এরপরে প্রশ্ন, সোনার তরী কবিতায় মূলত কি অন্তর্লীন হয়ে আছে? আমরা জানি সোনার তরী কবিতায় মূলত একটি জীবন দর্শন অন্তর্লীন হয়ে আছে।
সর্বশেষ যে জ্ঞানমূলক প্রশ্নটি এখানে নিয়েছিলাম সেটা হচ্ছে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যের জন্য কে নোবেল পুরস্কার পান? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্যায়ে 15টি জ্ঞানমূলক প্রশ্নের পরে 5টি অনুধাবনমূলক প্রশ্ন নিয়েছি, যেগুলো আমি একটু বিশ্লেষণ করব। প্রথমে আমি প্রশ্নগুলোকে একটু কাছে থেকে বলার চেষ্টা করছি। যেমন, একখানি ছোট ক্ষেত আমি একলা বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা আমি আবারও বলছি, একখানি ছোট ক্ষেত আমি একলা বলতে কি বোঝানো হয়েছে? 2, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। লাইনটির ব্যাখ্যা করো। 3, সোনার তরী কবিতায় কৃষকের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছিল? 4, সোনার তরী কবিতায় অন্তর্লীন হয়ে থাকা বিষয়টি কি? ব্যাখ্যা করো। 5, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এই কথাটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে 5টি প্রশ্ন নিয়েছিলাম, এই মুহূর্তে এই প্রশ্নগুলোর একটু বিশ্লেষণে যাব। আমি প্রথমত হচ্ছে, একখানি ছোট ক্ষেত আমি একলা বলতে কবি কি বুঝিয়েছেন? একখানি ছোট ক্ষেত আমি একলা বলতে কবি কৃষকের নিঃসঙ্গ অবস্থাটিকে বুঝিয়েছেন। সোনার তরী কবিতায় এক কৃষক ঘন বর্ষার দিনে দ্বীপ সদৃশ ধান খেতে রাশি রাশি ধান খেতে অপেক্ষা করছেন। সেখানে চারপাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা দ্বীপ সদৃশ ধান ক্ষেতকে যেন বিলীন করে দিতে চাইছে। এই অবস্থায় কৃষক একাকী দাঁড়িয়ে নানা আশঙ্কা করছে। এখানে কৃষকের নিঃসঙ্গ অবস্থাটিকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় কবি তার সমগ্র সৃষ্টিকে সোনার ধান মনে করেন এবং নিজেকে কৃষকের রূপকে উপস্থাপন করে তার করুণ পরিণতির কথা বলতে গিয়ে প্রশ্নোক্ত এই কথাটি বলেছেন যে, একখানি ছোট ক্ষেত আমি একলা। কবির নিঃসঙ্গ অবস্থাকে বোঝাতে গিয়েই এই উক্তিটি তিনি উল্লেখ করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্নতে যাই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কথাটি দ্বারা কৃষকের সোনার ধানে ছোট তরিটি পূর্ণ হয়ে ওঠা এবং তাতে তার স্থান সংকুলন না হওয়াকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় ঘন বর্ষার দিনে এক কৃষক রাশি রাশি ধান কেটে নিয়ে তার দ্বীপ সদৃশ ধান খেতে অপেক্ষা করে আছে। এমনি মুহূর্তে সেখানে ঘূর্ণায়মান স্রোতের যে উদ্দামতা দ্বীপ সদৃশ ওই ধান ক্ষেতকে যেন বিলীন করে দিচ্ছে। কবি কল্পনা করছেন যে যেন চতুর্দিকে ঘনায়মান অন্ধকার আচ্ছন্ন অবস্থা, বর্ষার প্রবল স্রোতে কবিকে যেন দিশেহারা করে দিচ্ছে এবং কবি যেন একটা ভিন্ন অবস্থায় উপনীত হয়েছেন। এমন অবস্থায় কৃষকরূপী কবি দেখল এক মাঝি তরি বেয়ে এগিয়ে আসছে। তখন কৃষকের মনে আশার সঞ্চার হয়। নিঃসঙ্গ কৃষক আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। তার মনে হয় মাঝিটি তার চেনা, কিন্তু সেই মাঝি নির্বিকার চিত্তে তরি নিয়ে কৃষকের পাশ দিয়ে চলে যাচ্ছে। তখন কৃষক মাঝিকে অনুরোধ করে তাকে
তরি ভিড়িয়ে তার সোনার ধানগুলো তুলে নেওয়ার জন্য। কিন্তু আমরা দেখি মাঝি তার অনুরোধে সেই সোনার ধানগুলোকে কি করে, তরিতে তুলে নেয়। কিন্তু ছোট তরিতে কৃষকের ধানে পরিপূর্ণ হয়ে গেলে তখন কৃষককে আর নেয় না, এবং মাঝি বলে, ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি, এই তরি সোনার ধানে ভরে গিয়েছে, এখানে আমি তোমাকে নিতে পারবো না। এবং ভগ্ন মনোরথে কবিকে তথা কৃষককে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ৩ নম্বর প্রশ্নতে যাচ্ছি। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, সোনার তরী কবিতায় কৃষকের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছিল? আমি গত কয়েকদিন থেকে অসুস্থ থাকার ফলে একটু কষ্ট হচ্ছে ক্লাস নিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা বিষয়টিকে স্বাভাবিক দৃষ্টিতেই নিবে। আমি এই প্রশ্নটির ব্যাখ্যায় যাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী কবিতায় জলমগ্ন দ্বীপের এক কৃষকের প্রাপ্তি ও প্রত্যাশার কথা আলোচনা করেছেন। নিঃসঙ্গ এক কৃষক দ্বীপ সদৃশ একটি ছোট ধান খেতে সোনার ফসল নিয়ে একাকী অপেক্ষা করতে থাকে। নানা আশঙ্কা তার মনে। আশার আনন্দে উদ্বেলিত হয় যখন সে দেখে এক মাঝি ভরা নৌকায় পাল তুলে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু পরক্ষণে আবার সে চিন্তিত হয়ে পড়ে যখন দেখতে পায় যে সেই মাঝি অজানার দিকে চলে যেতে থাকে এই কৃষককে রেখেই, এবং অত্যন্ত ভগ্ন মনোরথে দাঁড়িয়ে কৃষক তবুও মাঝিকে কাতর কণ্ঠে অনুনয় করে সে যেন কূলে এসে তরি ভিড়িয়ে মাঝিকে নিয়ে যায় এবং তার সোনার ধানটুকু সহকারে যেখানে খুশি যাকে বিলিয়ে দেয়। তখন মাঝি সোনার ধান নিয়ে তরি বেয়ে চলে যায় অজানার দেশে। আর শূন্য নদীর তীরে অপূর্ণতার বেদনা নিয়ে এই কৃষককে পড়ে থাকতে দেখি আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতেই পাচ্ছি এই প্রশ্নের আলোচনা যে আসলে সোনার তরী কবিতায় কৃষকের যে প্রত্যাশা ছিল, মাঝি কৃষককে এবং তার সোনার ফসল সহকারে নিয়ে যাবে, কিন্তু মাঝি সোনার ফসলকে নিয়ে যায় কিন্তু কৃষককে নিয়ে যায় না। আমরা ৪ নম্বর প্রশ্নে যাচ্ছি যে সোনার তরী কবিতায় অন্তর্লীন হয়ে থাকা বিষয়টি কি? সোনার তরী কবিতায় অন্তর্লীন হয়ে থাকা যে বিষয়টি, এটা হচ্ছে একটা জীবন দর্শন। সেই জীবন দর্শনটি হচ্ছে কর্মময় মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দর্শন হচ্ছে এই অন্তর্লীন হয়ে থাকা বিষয়টি। সেটি হচ্ছে মহাকালের স্রোতে কর্ম হারায় না, কর্মী হারিয়ে যায়। সোনার তরী কবিতায় কবি কয়েকটি চিত্রকল্পের আশ্রয় নিয়েছেন। এখানে একটি ছোট ধান ক্ষেতের চারপাশে প্রবল স্রোতের বিস্তার, সোনার ধান নিয়ে একাকী কৃষক, অবলীলায় তার তরি বেয়ে আসা মাঝি, এই কয়েকটি চিত্রকল্প স্পষ্ট হয়ে উঠেছে। এসব চিত্রকল্পের সঙ্গে মানব জীবনের একটি গভীর দর্শন অন্তর্লীন হয়ে আছে। তা হলো মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য বিষয়কে এড়াতে পারে না। মানুষ হারিয়ে যায়, এটি টিকে থাকে কেবল তার কর্ম। টিকে থাকে কেবল তার কর্ম, সোনার ফসল। কবির কর্মরূপ সোনার ধান কালের স্রোতে ভেসে আসা সোনার তরীতে মাঝি তুলে নেয়। মহাকালের প্রতীক এই তরণীতে কবির মহৎ সৃষ্টিকর্মের স্থান হলেও কবির স্থান
হয় না। কবির ব্যক্তি সত্তার সেখানে মূল্য নেই। ব্যক্তি অনিবার্যভাবে মহাকালের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার হয়। এই গভীর জীবন দর্শন সোনার তরী কবিতায় অন্তর্লীন হয়ে আছে। আমরা সর্বশেষ যে প্রশ্নটি নিয়েছি সেটি একটু ব্যাখ্যায় যাব। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এটি মূলত সেই প্রসঙ্গটি বিস্তার যে কবি তথা কৃষক একটি ছোট ধান খেতে তার সোনার ফসলগুলো নিয়ে অপেক্ষায় রয়েছে। দূর থেকে একটা একটা মাঝিকে তরি নিয়ে আসতে দেখে তিনি একটু উৎফুল্ল হয়ে ওঠেন এবং তাকে ডাকেন যে আমাকে এই ঘনঘোর অমানিসা থেকে তুমি উদ্ধার করো। কিন্তু মাঝি কাছে এসে তার সেই ছোট তরিতে সোনার ধানগুলোকে নিয়ে যায়, কবিকে নিয়ে যায় না। সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আমার এই কর্মময় জীবনে আমার এই সোনার ধান যতটুকু ছিল সবগুলোই সেই মহাকালের প্রতীক মাঝি এসে নিয়ে গেল, কিন্তু আমাকে নিল না। এই প্রসঙ্গটি বুঝাতেই মূলত আমরা দেখতে পাই এই বিষয়টির উল্লেখ করা হয়েছে যে ধান ক্ষেতের চারপাশে পানির স্রোত খেলা করছে। কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে ধান সহ নদীর ওপারে যাওয়ার জন্য। এক সময় কৃষকের অপেক্ষার পালা শেষ হয়। ভরা পালে তরি বিয়ে এক মাঝি আসে। মাঝিকে দেখে কৃষক আশান্বিত হয়, কিন্তু কৃষকের সেই আশা হতাশায় পরিণত হয়। মাঝি কৃষকের সোনার ধান নিয়ে চলে যায়, কিন্তু মাঝির সোনার তরিতে কৃষকের স্থান হয় না। এবং এই বিষয়টিকে উল্লেখ করার জন্যই কবি বলেছেন যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ব্যক্তি জীবন তেমনই। ব্যক্তি জীবন তথা কর্মীর কর্মফলটাকেই এই পৃথিবী গ্রহণ করে, কর্মী কখনো গৃহীত হয় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের ক্লাসে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করেছি এগুলো তোমাদের পরীক্ষা সংক্রান্ত কাজে আসবে। এবং আমরা যখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পরীক্ষা নিব তোমাদের, আমি এই কবিতা থেকে এই প্রশ্নগুলোকেই গুরুত্ব দিয়ে পড়াচ্ছি, এই জন্যই যে এখান থেকে আমি তোমাদের জন্য প্রশ্ন দিতে পারি। তো সুতরাং তোমরা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস করেছো তারা এই প্রশ্নগুলোকে খাতায় লিখে নিবে এবং এগুলোকে অনুধাবন করে হৃদয়ঙ্গম করে পরীক্ষার প্রস্তুতি নেবে। তো আমার জন্য দোয়া করবে আমি যাতে সুস্থ হয়ে উঠতে পারি, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের প্রতি যত্ন নিবে এবং নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো, এই শুভ প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।